শিলাদৈত্য বাংলা এখনো মৃত্যুপুরী। গত 1 মাসে আমার 2 বিশ্বস্ত কর্মচারী সেখানে অদ্ভুতভাবে মারা গেছেন। তাদের চোখ দুটো টকটকে লাল হয়েছিল, যেন কোনো প্রেতাত্মার অভিশাপ। আর সব থেকে বড় কথা, আমাদের বংশের গর্ব মহামূল্যবান রক্তমুখী নীলাটি সেই ঘর থেকে উধাও হয়েছে, যা গত 50 বছর ধরে তালাবদ্ধ ছিল। অঙ্কেশ তার রহস্যময় হাসিটি হাসলো। প্রতাপবাবু, প্রেতাত্মারা সাধারণত জবরদস্ত নিয়ে পালায় না। চলুন আপনার ওই অভিশপ্ত বাংলায় রহস্যভেদ করা যাক। শিলাদিত্যের আনন্দ। ডুয়ার্সের ঘন জঙ্গলে ঘেরা সেই বিশাল বাংলায় পৌঁছে আমাদের গা ছমছম করে উঠল। বাগানে ডাক্তার চ্যাটার্জি আমাদের অভ্যর্থনা জানালেন। তিনি দাবি করলেন, অঙ্কেশবাবু, এটা কোনো সাধারণ মৃত্যু নয়। আমি নিশ্চিত এটা একটা আদিম বিষক্রিয়া, যার কোনো প্রতিকার নেই। করতেই অঙ্কেশ কয়েকটি চরিত্রের চিহ্নিত করলেন। ম্যানেজার সুরজিৎ, যার চোখে সবসময় একটা ধূর্ত চাউনি। তিনি চা বাগানে লাভের টাকা নিয়ে প্রতাপবাবুর সঙ্গে ঝামেলায় লিপ্ত। সুরমা দেবী, প্রতাপবাবুর ছোট বোন। তার স্বামী কয়েক বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ভজন সিং, পুরনো দারোয়ান, যে বিশ্বাস করে সাহেব ফিরে এসেছেন প্রতিশোধ নিতে। বিকেলে ব্যোমকেশ সেই বন্ধ ঘরটি পরীক্ষা করল। সেখানে এক কোণে পড়েছিল একটি ভাঙা গ্রামোফোন রেকর্ড আর কিছু ধুলো মাখা কাঁচের নল। ব্যোমকেশ মেঝের ওপর হাঁটু গেড়ে বসল এবং একটি ক্ষুদ্র পাইপলাইন খুঁজে পেল, যা দেওয়ালের গর্ত দিয়ে বাইরে চলে গেছে। মধ্যরাতের বিভীষিকা। রাত তখন 1টা। সারা বাংলা থরথর করে কাঁপতে কাঁপতে শুরু করল। এক বিরাট অট্টহাসি আর চাবুকের শব্দ ভেসে এলো সেই নিষিদ্ধ ঘর থেকে। আমরা সবাই করিডোর বেরিয়ে এলাম। দেখলাম জানালার কাচের উপরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার হাতে একটা লম্বা চাবুক আর চোখে আগুনের মতো তেজ। প্রতাপবাবু অজ্ঞান হয়ে পড়লেন। ব্যোমকেশ এক ঝটকায় দরজা ভেঙে ঘরে ঢুকল, কিন্তু ঘর সম্পূর্ণ ফাঁকা। জানালার পাল্লাটি বাইরে থেকে আটকানো। ব্যোমকেশ জানালার শিকের গায়ে লেগে থাকা এক ফোঁটা নীল রঙের চটচটে তরল আঙ্গুলে নিয়ে শুকল। অজিত, চলো বাগানের শেষ প্রান্তে সেই পুরনো গুদামটা একবার দেখে আসি। সত্যান্বেষী তীব্র চাল। পরদিন সকালে ব্যোমকেশ সবাইকে বৈঠকখানায় ডাকল। তার চোখ এক বিচিত্র স্থিরতা। সেই বলতে শুরু করলো, প্রতাপবাবু, আপনার বাড়িতে কোনো ভূত নেই, আছে এক অতি আধুনিক শয়তান। মৃত ব্যক্তিদের চোখ লাল হয়েছিল কারণ তাদের ওপর ফসজিন গ্যাস প্রয়োগ করা হয়েছিল। এই গ্যাস রক্তনালী ফাটিয়ে দেয়। সুরজিৎ দেখে বললেন, ঘর তো বন্ধ ছিল। সাহেব শান্ত গলায় বলল, সুরজিৎবাবু, আপনার ম্যানেজারই আগে আপনি এখনকার আপনি চেয়েছিলেন প্রতাপবাবুকে পাগল সাজিয়ে এই বাংলোয় দখল করতে। ওই সাহেব ছিল আসলে একটি প্রজেক্টর এবং রেকর্ডিং এর কারসাজি। আপনি দেওয়ালের ভিতরে সরু নলের সাহায্যে গ্যাস পাঠাতেন। ব্যোমকেশ হঠাৎ ডাক্তার চ্যাটার্জির দিকে ঘুরে দাঁড়ালো। কিন্তু খুনের আসল নাটের শুরু আপনিই, ডাক্তারবাবু। আপনি সুরজিৎ এই বিষাক্ত গ্যাস সরবরাহ করতেন। আর যখন সেই সবার ভূতের ভয় ততস্থ, তখন আপনি মৃতদেহ পরীক্ষা আছিলায় মৃত ব্যক্তিদের পোশাকের ভেতর লুকিয়ে রাখা সেই রক্তমুখী নীলাটি সরিয়ে ফেলেছেন। ডাক্তারবাবু রিভলভার বের করে চাইলেন। তার আগে ব্যোমকেশ তার কবজি চেপে ধরল। ভজন সিং ছুটে এসে তাদের দুজনকে চাপটে ধরল। শেষ অঙ্ক। ডাক্তারের ব্যাগ থেকে উদ্ধার হলো সেই রক্তমুখী নীলা। ডুয়ার্সের সেই কুয়াশা ঘেরা বাংলোয় অবশেষে শান্তি আলো। ফেরা পথে শিলিগুড়ি স্টেশনের ট্রেনের কামরায় বসে ব্যোমকেশ বলল, জানো অজিত, মানুষ যখন বিজ্ঞানের
আলো ব্যবহার করে অপরাধের অন্ধকার ঢাকতে চায়, তখন সে সব থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু সত্যের আলো সব অন্ধকার ভেদ করেই বেরিয়ে আসে। আমি জানালার বাইরে পাহাড়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। সত্যান্বেষী জয়যাত্রা চলতেই থাকবে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।